যাদবপুর নিয়ে গতকাল যে তুলকালাম কাণ্ড ঘটলো রাজ্যে এবং সেই কাজকে ব্যবহার করে সিপিএম যে ভিকটিম কার্ড খেলছে, সেই ভিকটিম কার্ড আদতে মাওবাদীর আড়ালে এ রাজ্যকে অশান্ত করার চেষ্টা চলছে। আমি দেখাবো সমস্ত কিছু, এক এক করে আপনাদের বোঝাবো যে কিভাবে গতকাল বাম, অতি বাম, যারা মাওবাদী সমর্থনে যুক্ত এবং যারা এদেশকে কার্যত ওই উগ্রপন্থীদের হাতে তুলে দিতে চায়, এ দেশে থেকে যারা কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান তোলে, সেই সমস্ত মাকু বাচ্চা যাদের জন্ম হয়তো আজ থেকে 20 বছর আগে কোনো ফাঁকা ফ্ল্যাটে তৎকালীন বাম নেতার ফুর্তির ফলে যে অংশ জন্মগ্রহণ করেছিল, সেই সমস্ত মাকু বাচ্চারা যাদবপুরে যে নোংরা ঘটনা দিনের পর দিন ঘটিয়ে চলেছে, তার জন্য অস্থির এ রাজ্যের সাধারণ মানুষ থেকে অন্যান্য সমস্ত রাজনৈতিক দল। আমি একে একে সমস্ত কিছু আপনাদের দেখাবো। গতকাল কি হয়েছিল, ব্রাত্য বসুর সঙ্গে আদতে কি ঘটনা ঘটেছিল এবং সিপিএম এর যে নাটক চলছে যে একজন ছাত্র নাকি ব্রাত্য বসুর গাড়ির তলায় পিষে মারার চেষ্টা হয়েছে, এ সকল কিছু মুখোশ খুলবো। সাথে সাথে ওই যাদবপুরে কিছুদিন আগে মৃত্যু ঘটেছিল এই সমস্ত বাম নেতাদের জন্য স্বপ্নদ্বীপের স্বপ্ন নিভে গিয়েছিল, তার বাবার প্রতিবেদন আপনাদের দেখাবো, সমস্ত কিছু দেখাবো। কিন্তু তার আগে বলে রাখি, এই ভিডিওটা আজকে কিন্তু একটা দুটো শেয়ার করলে হবে না, আপনাদের এই ভিডিওটা কম করে গোটা রাজ্যে শেয়ার করতে হবে, যাতে প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পারে এই মাকুদের আসল চরিত্র কি। নমস্কার, আমি আপনাদের বন্ধু দীপ চ্যাটার্জি। আপনারা দেখছেন দীপ চ্যাটার্জি অর্থাৎ আমার পেজ, এবং যে পেজটার নাম হচ্ছে ট্রু টক ডিজিটাল নিউজ। আপনারা সকলে আমার প্রতিবেদনে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং আজকে দেখবেন যে কিভাবে গতকাল যাদবপুরে বামপন্থীরা এবং এসএফআই, সেই বললাম 20 বছর আগে যে সমস্ত বাম নেতারা ছিল তাদের ফুর্তির ফলে যে অংশ জন্মগ্রহণ করেছিল, তারা যাদবপুরে পড়াশোনা করছে এবং যে অত্যাচার রাজ্যের সাধারণ মানুষদের সঙ্গে করছে, সমস্ত কিছু আপনাদের আজকে দেখাবো। চলুন তার আগে একবার দেখিয়ে নিই কালকে যে ফুটেজটা সব থেকে বেশি সিপিএম ভাইরাল করছে, সেই ছবিটা কিসের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ির তলায় একটা যুবক পড়ে গিয়েছে, ভিকটিম কার্ড খেলা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে গাড়ির তলায় মন্ত্রী পিষে মারার চেষ্টা করেছে এই যুবককে। কে এই যুবক, কি নামের, এ কি করে, সমস্ত কিছু একে একে আপনাদের দেখাবো, দেখুন। কিন্তু তার আগে আপনাদের বলবো এই যুবক গাড়ির তলায় এলো কিভাবে, হঠাৎ করে এই যুবক কেন গাড়ির তলায় পিষে মারতে চাইলেন ব্রাত্য বসু, এটা কি সত্য? সিপিএম কি এই কথাটা যে বলছে সেটা কি আদতেও সত্য? এই যে যুবক, এর নাম হচ্ছে ইন্দ্রানুজ রয় এর নাম, এবং এই যুবককে গতকাল গাড়ির তলায় আপনারা সকলেই দেখেছেন। বিভিন্ন যে মিডিয়ারা এই রাজ্যে সত্য খবর পরিবেশন করতে জানে না, তারাও এই ছবিটাকে ব্যবহার করে দেখাতে চেয়েছে রাজ্যের এডুকেশন মিনিস্টার ব্রাত্য বসু পিষে মারতে চেয়েছে। কিন্তু কিভাবে এলো এই গাড়ির নিচে, সেই ভিডিও আমি আপনাদের এবারে দেখাবো, দেখুন। স্লো মোশনে আপনাদেরকে ভিডিওটা দেখালাম এবং বোঝালাম যে এই যুবকগুলো আদতে রাজ্যের ভিভিআইপি, একজন মিনিস্টার মানে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে চলা একজন মিনিস্টারকে, তার গাড়িকে আক্রমণ করছে। আপনারা সকলে সেই ফুটেজে দেখতে পাচ্ছেন, আবারও সাইডে আমি চালিয়ে দিচ্ছি, ফুটেজটা দেখতে পাচ্ছেন যে কিভাবে তার গাড়িকে আক্রমণ করা হচ্ছে। সেই জেড ক্যাটাগরির একজন মিনিস্টারের নিরাপত্তার কথা চিন্তা করে তার ড্রাইভার এবং তার যারা নিরাপত্তা কর্মী যখন রয়েছে, তারা যখন আস্তে আস্তে যাদবপুর দিয়ে গাড়িটাকে বের করার চেষ্টা করছে, তখন এই সমস্ত হারবাদ, উন্মাদ এবং গুন্ডারা, কার্যত জঙ্গি যোগ রাখা এই সমস্ত লেনিনের ছোট ছোট বাচ্চারা, তারা গাড়িটাকে আটকানোর চেষ্টা করছে, গাড়ির কাঁচ ভাঙছে এবং ব্রাত্য বসু গাড়িতে বসে রয়েছে, তাকে ইট দিয়ে মারার চেষ্টা করছে, কার্যত সেই সময় গাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়ার চেষ্টা চলেছে, এরকম খবরও আমাদের কাছে আসছে। এই সকল কিছু থেকে বাঁচতে তার নিরাপত্তা রক্ষী অত্যন্ত সহনশীলতার সঙ্গে তিনি চাইলে সংবিধানের আইন অনুযায়ী এই জঙ্গিগুলোকে গুলি পর্যন্ত করতে পারতেন, কিন্তু ব্রাত্য বসু তাদেরকে নির্দেশ দেন সংযত থাকতে। তারা সংযত থেকেছে, শুধুমাত্র গাড়িটা আস্তে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ছবি বারবার দেখতে পাচ্ছেন, তার গাড়ির বোনেটের উপরে উঠে গেছে এই সমস্ত জঙ্গিরা তাকে আক্রমণ করবে বলে। সেই সময় পড়ে যায়, গাড়ির ব্রেক কষার জন্য তারা নিচে পড়ে যায় এবং তার মধ্যে একজন গাড়ির চাকার তলায় ছবি দেখা যাচ্ছে। আদতেও এই সমস্ত ছবি দেখে আপনারা কি মনে করছেন যে ব্রাত্য বসু ইচ্ছাকৃতভাবে তাকে কি পিষে দেওয়ার চেষ্টা করছিল, না ব্রাত্য বসুকে মারার জন্য এরা গাড়িতে উঠে পড়েছিলেন, গাড়িতে ইট মেরেছেন, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ভারতের পতাকা, যে পতাকাকে আমরা মাথায় লাগিয়ে সম্মান করি, এই সমস্ত জঙ্গিরা সেই ইন্ডিয়ার পতাকা ব্রাত্য বসুর গাড়ির থেকে খুলে পর্যন্ত নিচ্ছে, আপনারা ছবি দেখতে পাচ্ছেন।
এমন পরিস্থিতি থেকে বাঁচার জন্য তার সিকিউরিটি গাড়ি চালিয়ে ভুল করেছে? আপনারা জবাব দেবেন। যারা জনতা দেখছেন, একজন ভিভিআইপির সুরক্ষায় কার্যত তার যারা নিরাপত্তা রক্ষী রয়েছে, সংবিধান তাদের পারমিশন দেয় যদি সুরক্ষায় কোনো রকম গাফিলতি হয় গুলি পর্যন্ত তারা চালাতে পারে। যদি চালিয়ে দিত কোনো রকম কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত না, কারণ পরিষ্কার ক্যামেরায় দেখা যাচ্ছে যে ব্রাত্য বসুকে এরা মারতে, কার্যত প্রাণে মারতে উদ্ধত হচ্ছে। তাই সেই সমস্ত যারা বাম পিরিত করছেন, যারা আজকে বাম পিরিত দেখাচ্ছেন, সেই সমস্ত নিউজ চ্যানেলগুলোর যারা মালিক রয়েছেন তাদেরকেও বলবো যে আদতেও ব্রাত্য বসুর গাড়ি চাপিয়ে দিয়ে চলে যাচ্ছে আপনারা সত্যি করে বলুন তো, না নিজে বাঁচার জন্য গাড়িটা নিয়ে সেখান থেকে তার সিকিউরিটিরা নিয়ে যাচ্ছিল? সত্য খবর পরিবেশন করুন। কি ভয় আপনাদের সত্য খবর পরিবেশন করে জনতাদের দেখানো? জনতাদের দেখাবেন সত্য খবর, তবেই তো জনতারা আপনাদের পছন্দের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালোবাসবে, তারা অন্তত দুটো সম্মান দেবে। সে জায়গায় দুটো টিআরপি মিথ্যে খবর করে, দুটো টিআরপি একটা পার্টির কাছ থেকে পয়সা নেওয়ার জন্য ভুল খবর দেখাচ্ছেন। কার্যত কিছু জঙ্গি যখন দেশের মন্ত্রীকে আক্রমণ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সেই জঙ্গি ইন্দ্রানুজ রয়কে সমর্থন করছেন। সেই সমস্ত মিডিয়া হাউসদের আমার সত্যিই বলবো ধিক্কার জানানো ছাড়া কোনো ভাষা নেই। কারণ সিপিএম কে ধিক্কার আমি জানাবো না। সিপিএম এই জিনিস প্রচার করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় যে একজন ছাত্রকে মারা হয়েছে, সেই ছাত্র আদতেও ছাত্র না জঙ্গি সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, ইন্দ্রানুজ রয় যে জঙ্গি গাড়ির তলায় পড়েছে, তার ছবি দেখতে পাচ্ছেন, ফেসবুক পোস্টের কাটিং, সে প্রকাশ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, আপনারা অবশ্যই পজ করে পড়ে নেবেন যে কিভাবে মাওবাদীকে সমর্থন করছে, তাদের বন্দুকধারী ছবি দিয়ে তাদেরকে লাল সালাম জানাচ্ছে এবং মাওবাদী সংগঠনকে এরা সমর্থন করছে। এরা ভারতের ভবিষ্যৎ। এই সমস্ত ভবিষ্যৎকে বাঁচানোর জন্য এদেরকে সহানুভূতি দেখাচ্ছে কিছু কিছু মিডিয়া হাউস, আর সেই প্যানেলে কিছু কিছু বামপন্থী নেতা বসে এদেরকে বলছে গণতন্ত্র এদেশে নেই। আমি তো বলবো এ দেশে এ রাজ্যে গণতন্ত্র রয়েছে বলে একজন প্রকাশ্যে জঙ্গিদের সমর্থন জানাচ্ছে ব্যক্তি তার ফেসবুক পোস্ট করতে পারছে, তবুও রাতের অন্ধকারে তার বাড়িতে কেউ গিয়ে আক্রমণ করছে না, তবুও রাতের অন্ধকারে পুলিশ তাকে তুলে এনে তার ফেসবুক অ্যাকাউন্ট সিজ করছে না। এরকম জঙ্গি এই রাজ্যের পক্ষে কতটা ক্ষতিকর আপনারা ভেবে দেখুন। তবুও মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী তারা আবার গণতন্ত্রের কথা বলছেন। আমি সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, একদম দেউলিয়া হয়ে যাওয়া নেতা, তার বক্তব্যটা একবার আপনাদের শোনাই, একবার দেখুন। গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা, শিক্ষামন্ত্রী তো কার্যত নাটকের লোক নাটক করেছেন, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে। ফাজলামোর সীমা থাকা উচিত। কি করলেন এটা? ছাত্ররা বিক্ষোভ করছে, তাদের দাবি সঙ্গত, ইউনিভার্সিটির নির্বাচন ইত্যাদি, গাড়ি চালিয়ে দিলেন। অবশ্যই ব্রাত্য বসু একজন নাট্যকর্মী, তিনি নাটক জানেন ভালো, কিন্তু কালকে নাটক করেননি। কালকে নাটক আপনারা করলেন। আপনারা বামপন্থী, হারিয়ে যাওয়া বামপন্থী অতৃপ্ত আত্মা, রাজ্যকে 34 বছর শুষে শুষে রক্ত খেয়েছেন, রক্ত মাখা ভাত খাইয়েছেন সেই বর্ধমানের সাঁইবাড়ির মাকে। এই সমস্ত অতৃপ্ত আত্মা যখন 14 বছর ধরে রাজ্যকে শোষণ করতে পারছে না, তাদের এই ছোট ছোট বাচ্চা যারা ওই বললাম 22 বছর আগে 20 বছর আগে নেতাদের দ্বারা ফুর্তির প্রোডাক্ট যারা যাদবপুরে আজকে পড়ছে, তাদেরকে দিয়ে নাটক করালেন এই সুজন চক্রবর্তীরা, তাদেরকে দিয়ে নাটক করালেন। কারণ আজকে যে ব্যক্তি ওই গাড়ির তলায় পড়েছে, ইন্দ্রানুজ রয়, যে মাওবাদীকে সমর্থন করছে এই ভারতবর্ষে দাঁড়িয়ে, সেই ব্যক্তি ইন্দ্রানুজ রয় ফেসবুক লাইভে এসে বড় বড় কথা বলছে। তার গোটা শরীর এক্সরে হয়েছে, একটা হাড় পর্যন্ত ভাঙেনি, তার শরীরে কোনো রকম ওই আলতার একটা দাগ ছাড়া আর কোনো দাগ পাওয়া যায়নি। একটা ভেবে দেখবেন, সাধারণ মানুষকে বলছি, আপনার পায়ের উপর দিয়ে যদি একটা মোটর সাইকেলও চলে যায়, আপনার পাটা ক্ষতিগ্রস্ত হয়, সে জায়গায় একটা গোটা স্করপিও যদি কোনো মানুষের ওপর দিয়ে চলে যেতে পারে, তাহলে সেই ব্যক্তিটি আজকে ফেসবুক লাইভে আসতে পারে এবং সেই নাটক করতে পারে। ভেবে দেখবেন নাটকটা কারা করছে। আর আপনাদের এই নাটকের জন্যই জনতা যে আপনাদের প্রতি কতটা সুজানবাবু ক্ষিপ্ত, সেটা গতকাল কিন্তু যাদবপুরে ওই সাধারণ মানুষদের যে হর্ন বাজানো আপনাদের ওই আন্দোলনকে ওঠানোর জন্য, সেটা দেখেই আপনাদের বোঝা উচিত। এবং এই রাজ্যের বা এই দেশের, ভারতবর্ষের সাধারণ মানুষ যে যত পলিটিক্যাল পার্টি আছে, সব থেকে বেশি যদি ঘৃণা করে থাকে, সেটা কিন্তু আপনাদের সিপিএম পার্টিকে, বামপন্থী পার্টিকে। এটা ভেবে দেখতে হবে, কারণ কালকে সাধারণ মানুষদের ক্ষোভ, সেটা গোটা রাজ্যবাসী দেখলো যে সাধারণ মানুষ যখন আপনাদের তেড়ে গেল, আপনাদের যাদবপুর থেকে আন্দোলন ছেড়ে পালিয়ে যেতে হলো। আমি দেখাবো সেই সমস্ত সাধারণ মানুষের ক্ষোভ আপনাদের প্রতি কিভাবে উগড়ে উঠছে, দেখুন। অবশ্যই করছে এই ইউনিভার্সিটিতে প্রত্যেক দিনের সমস্যা, প্রত্যেক দিনের সমস্যা। আমার মেয়ে যাদবপুর বিদ্যাপীঠে পড়ে, প্রত্যেক দিনের সমস্যা। আমরা দাবি করছি ইউনিভার্সিটি বন্ধ হোক, ইউনিভার্সিটি বন্ধ হোক, ইউনিভার্সিটি বন্ধ হোক। আমি এখন যাবো বিল্লাহাট একাডেমিতে, আমার মেয়ে আঁকা করে 4:30 থেকে 6:30 ক্লাস, 6:30 ছুটি হয়ে গেছে, বসে রয়েছে মেয়েটা।
1 ঘন্টা দাঁড়িয়ে আছি আমরা আন্দোলন পড়ে আছে, তার জন্য এই আন্দোলন একটা সাইড ছেড়ে দিলে হয়, একটা সাইড আন্দোলন ছাড়ার দরকার আছে। একটা গাড়ি দেখুন খালি আপনারা একটা সাইড ছেড়ে দেওয়া দরকার আছে। এগুলো প্রোটেস্ট করার কোনো মাধ্যম হয় না। এগুলো প্রোটেস্ট করা যদি বলাই হয় সরকারের কাছে, যদি তাদের কাছে আবেদন থাকে সরকার সাথে বসে সলভ করুক, কিন্তু সাধারণ কিভাবে বলছে স্টুডেন্ট নয়, এগুলো সব করা পার্টিগত ব্যাপারে জড়িয়ে গেছে, সব করা বিজেপি পার্টি, সিপিএম পার্টি। আমার নিজের চোখে দেখা অভয়ের সময় আমি নিজে দাঁড়িয়েছিলাম, সিপিএম পার্টি এসে ভাঙচুর এগুলো সবকিছু লালগুলো করছিল, সিপিএম বিজেপি সবকিছু নষ্ট করে দিচ্ছে। জানোয়ার গুলো স্টুডেন্ট আহত হয়েছে, স্টুডেন্ট গুলো যদি এরকম করতে পারে, স্টুডেন্টের জন্য 100 জন সাফারার হতে পারে না, 100 জন মরতে পারে না। তারা যদি দাবি থাকে তারা একটা জায়গায় গিয়ে বসে সেটাকে শর্ট আউট করতে পারে। সেই শর্ট আউটটা কেন করছে না? সাধারণ পাবলিক কেন সাফারার হবে? একদিকে গাড়ি দাও, একদিকে দাঁড়ায়নি, পুরোপুরি চারদিকে অফ করে রেখে দিয়েছে। এটা কি ফাজলামো মারছে না? পুলিশ মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী, এই যে ব্যক্তিগুলোর বক্তব্য শুনলেন, এরা কিন্তু কেউ তৃণমূলের কর্মী নয়, এরা কিন্তু কেউ বিজেপির কর্মী নয়, এরা সকলে সাধারণ মানুষ। কেউ তার মেয়েকে টিউশন থেকে আনতে যাচ্ছিল, কেউ বা বিয়ে বাড়িতে যাচ্ছিল, কেউ বা তার নিজস্ব কাজ থেকে কাল বাড়ি ফিরছিল। তাদেরকে যখন ট্রাফিক জ্যাম করে রাস্তায় ঘন্টার পর ঘন্টা আটকে রেখে দিয়েছেন, তাদের ক্ষোভ আপনাদের উপর কিভাবে বর্ষালো সেটা আপনারা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছেন। অনেক টিভি মিডিয়া এই সমস্ত জনসাধারণের বক্তব্য কাল সরাসরি দেখিয়েছে। রাজ্যের মানুষ কতটা ঘেন্না করে, কতটা লজ্জা আপনাদের পতাকার উপর পেচ্ছাপ করে, সেটা কিন্তু এই রাজ্যের মানুষ বুঝিয়ে দিল। কিসের জন্য এই নাটক করছেন? কটা ভোট পাওয়ার জন্য? কারা দেবে আপনাদের ভোট? একটা মানুষ যারা আপনাদের বংশ থেকে উঠে এসেছে, আপনাদের ওই চুরি করা জিনিস ভোগ করেছে, সেই সমস্ত ফাঁকা ফ্ল্যাটের যাদবপুরের প্রোডাক্টরা ছাড়া কোনো সাধারণ মানুষ আপনাদের ভোট দেয় না। সুজন বাবু আপনাদের ভাবতে হবে, মানুষ দরকার পড়লে তাদের ভোট নোটাতে দিয়ে দেয়, তবুও আপনাদের ভোট দেয় না। আপনারা যে সমষ্টিগত ভোট পান, সেটা ওই ফাঁকা ফ্ল্যাটে 20 বছর আগে ফুর্তি করা যারা আজকে যাদবপুরে পড়ছে, সেই ভোটাধিকার পাওয়া ব্যক্তিরা, বাচ্চারা, তারাই 2-4টে ভোট দেয়। সাধারণ মানুষ কুকুরের মতো আপনাদের পতাকার উপর পেচ্ছাপ করে, আর কিচ্ছু করে না। না হলে আজকে সংখ্যাটা কখনো শূন্য হতো না। একটা দল যারা 2011 সালে রাজ্যে 234টা সিট ছিল, 2011 সালের পর থেকে সেই দলের ক্ষমতা শূন্য হয়ে গিয়েছে। আজকে তাদেরকে কোনো পঞ্চায়েত ইলেকশন, কোনো বিধানসভা ইলেকশন বা কোনো পৌরসভা ইলেকশনে নোটার থেকে তারা বেশি ভোট পায় না। সুজন বাবু, তাদের এই দাপট মানায় না, মানুষের কথা তাদের মুখে মানায় না, এবং মানুষের জন্য এই নাটক করেও লাভ নেই। কোনো মানুষ আপনাদের সমর্থন করে না। যাদবপুর মাওবাদী আর বামপন্থীদের বাপের জায়গা নয়। সেখানে বহু গরিব মানুষের ছেলেরা খেটে খুঁটে পড়াশোনা করতে আসে। তাদের পড়াশোনা ভবিষ্যৎটাও যেরকম এই সমস্ত মাও বাচ্চারা, মাকু বাচ্চারা নষ্ট করছে, সেরকম রাজ্যের পরিবেশটাকেও নষ্ট করছে। আমি দেখাবো আপনাদেরকে একজন করুণ পিতার বক্তব্য, যে পিতা আজ থেকে 4 বছর আগে অত্যন্ত খুশি ছিল যে তার ছেলে যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে পড়তে যাবে। আজকে সেই পিতায় আফসোস করে যে আমি কেন আমার ছেলেকে যাদবপুরে পাঠালাম। সেই স্বপ্নদ্বীপের বাবার বক্তব্য আপনারা একবার শুনুন, এবং সুজন চক্রবর্তী আপনারাও কান খুলে শুনে নিন। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক। আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে, কোন ভরসায় মানুষ তার সন্তানদের ওখানে পড়াশোনা করতে পাঠাবে? ওটা কি পড়াশোনা করার জায়গা না উচ্ছৃঙ্খলতার জায়গা? আজকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ওখানে যে আচরণ হয়েছে, অন্যান্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ, মারপিট করা হয়েছে, আজকে প্রত্যেকের জীবন বিপন্ন। আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে। আজকে এই উচ্ছৃঙ্খলতার বলি আমার সন্তান। আজকে যাদবপুরের এই উচ্ছৃঙ্খলতার জন্যই আজকে আমাদের সন্তানকে হারাতে হয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা দিন রাত আমাদের হাহাকার করে কাটাতে হচ্ছে। যাদবপুর আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে? এইসব উচ্ছৃঙ্খল ছেলেপেলে যা করছে, আবার যদি আমার সন্তানের মতো একটা সন্তান মারা যায়, তার দায় কে নেবে? অত্যন্ত বাংলার শিক্ষা জগতে যাদবপুর কলঙ্কজনক অধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধিক্কার জানাই। এই পিতার চোখের জল বৃথা যায়নি। রাজ্যে আজকে হারিয়ে গেছেন আপনারা, গোটা দেশ থেকেও কার্যত দুদিন পরে সাফ হয়ে যাবেন, এবং ভারতবর্ষে একটি রাজ্যে কোন রকমের টিম জ্বলছেন সেটাও হারিয়ে যাবেন। এই ব্যক্তি স্বপ্নদ্বীপের বাবা। স্বপ্নদ্বীপকে কিভাবে র্যাগিং করে হত্যা করা হয়েছিল তা সর্বজন বিদিত। পুলিশকে সেখানে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। সেখানে গাঁজার চাষ হয়, সেখানে বোতল পাওয়া যায়, মহিলারা রাত্রিবেলায় উলঙ্গ হয়ে ছেলেদের সঙ্গে ফুর্তি করে। এই সমস্ত কাজ যখন স্বপ্নদ্বীপ দেখে ফেলে, তখন স্বপ্নদ্বীপকে আজকে শেষ করে দিতে হয়, তার স্বপ্নকে শেষ করে দিতে হয়, তাকে ফেলে দেওয়া হয়, এবং কোন রকম তদন্ত যাতে না করতে পারে। যাদবপুরে যখন পুলিশ ঢুকতে যায়, রাজ্যপাল ঢুকতে যায়, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এটাই তো যাদবপুরের মাও বাচ্চাদের কাজ।
আজকে ভেবে দেখুন, যে দলটা রাজ্যে কোথাও নেই, শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটিতে তাদের আধিপত্য রয়েছে, তাতে যদি তারা এরকম অরাজকতা করতে পারে, তাহলে যদি ভারতবর্ষের রাজ্যে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকতো, এদের অরাজকতার সীমাটা কোন লেভেলে পৌঁছাতো একবার ভেবে দেখবেন। পশ্চিমবঙ্গে যে স্বাধীনতার সঙ্গে আজকে বসবাস করছেন, এরা যদি যাদবপুরের মতো ছোট্ট ইউনিভার্সিটিতে এইরকম কাজ করতে পারে, যদি রাজ্যে শাসন করতো, কি অবস্থাটা সাধারণ মানুষের করতো সেটাও ভেবে দেখবেন। এবং আপনাদের বলতে হবে যে জনতাদেরকেও স্যালিউট জানাবো, যেভাবে গতকাল তারা নিজেদের দায়িত্বে এসএফআই কে ঘর ঢুকিয়ে দিয়ে। আর এই মাও মাকু বাচ্চাদের জন্য এই স্বপ্নদ্বীপের বাবার মতো হাজার হাজার পিতা রয়েছে, যারা আজ তাদের ছেলে মেয়েদেরকে যাদবপুর বা জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে পড়াতে চায় না। তারা ভালো নাম্বার করলেও তারা অন্য কলেজে ভর্তি করবে, অন্য ইউনিভার্সিটিতে পাঠাবে বলছেন, কিন্তু যাদবপুরে পাঠালে তাদের যে স্বপ্নদ্বীপের মতো নিভে যেতে পারে, সেই জন্য পিতারাও আস্তে আস্তে চিন্তিত হচ্ছেন। আর সুজনবাবু একটা কথা বললেন, ইন্টারভিউতে লক্ষ্য করেছেন আপনারা, তারা সুজনবাবু বললেন যে ছাত্ররা নাকি ন্যায্য দাবি নিয়ে তাদের কাছে গিয়েছিল, ন্যায্য দাবির জন্য সেই মিনিস্টার বার্ত বসুর কাছে তিনি গিয়েছিলেন, ছাত্ররা গিয়েছিলেন। কি তাদের ন্যায্য দাবি সেটা আমি যাদবপুরের অধিকর্তাদের মুখ থেকেই আপনাদের শোনাবো, শুনুন। নম্বর বিকৃতি করে স্কলারশিপের আবেদন, এই আজব দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করা হয়েছে। জালিয়াতি করার দাবি মানব না, সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য। আন্দোলন করলেও প্রতিক্রিয়া দিতে নারাজ পড়ুয়ারা। আচ্ছা, এরকম অনৈতিক দাবি কেউ কখনো মানতে পারে যে আমি যদি জালিয়াতি করে থাকি সেটা আমাকে করতে দিতে হবে? ওরা বলছে ফেল করাকে পাস করাতে হবে। না না, তার চেয়েও খারাপ। হ্যাঁ, এতদিন মার্কশিট ট্যাম্পারিং করে ওরা স্কলারশিপের পোর্টালে আপলোড করতো, ভেরিফিকেশন সিস্টেম ছিল না, ভেরিফিকেশন সিস্টেম চালু হওয়ার ফলে সেটা বন্ধ হয়েছে, তাকে বন্ধ করতে হবে। আপনি সরকারকে জানিয়েছেন? মুখ্যমন্ত্রীর কাছে কিছুক্ষণ আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছি, আর আমরা কিছুক্ষণ বাদে এক্সাম বোর্ডের একটি এমার্জেন্সি মিটিং কল করেছি। যাদবপুরের কর্তৃপক্ষ বলছে কি ন্যায্য দাবি এসএফআই এর, তারা নাম্বার বাড়িয়ে দিতে হবে যাতে স্কলারশিপ পায়, তাদের নাম্বারকে অবৈধভাবে বাড়িয়ে রাখতে হবে যাতে তারা টাকা পায়, স্কলারশিপ পায়, স্টাইপেন্ড পায়। ভেবে দেখছেন, এটা হচ্ছে তাদের দায়িত্ব। যাদবপুরে তারা গাঁজা চাষ করবে, সেই আন্দোলন তাদের মানতে হবে। যাদবপুরে তারা মেয়ে নিয়ে ফুর্তি করবে, সেই আন্দোলন তাদের মানতে হবে। যাদবপুরে যে সমস্ত ছেলেরা পড়ছে, ক্ষমতা দেখিয়ে তাণ্ডব করে নাম্বার বাড়ানোর চেষ্টা করবে, সেই দাবি তাদের মানতে হবে। এই সমস্ত দাবি নিয়ে সুজন চক্রবর্তী বলছেন তাদের ন্যায্য দাবি। এই দাবি যদি ন্যায্য দাবি হয়, তাহলে তো দুদিন পর বলবে ভারতবর্ষটাকে আফজল গুরুদের হাতে তুলে দিতে হবে, সেটাও ন্যায্য দাবি। কারণ এই মাও বাচ্চারাই একসময়, এই মাকু বাচ্চারাই একসময় আফজল গুরুকেই তাদের হিরো মনে করে। যারা পাকিস্তানের জঙ্গি রয়েছে, তাদের ছবি এরা নিজেদের ফেসবুকে সমর্থন করে ছাড়ে। এদেরকে জঙ্গি বলবো না তো আর কি বলা চলে বলুন? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নাকি এদের সঙ্গে কোন রকম কথা বলেনি, সিপিএম এর বক্তব্য। ছবি দেখতে পাচ্ছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অত্যন্ত ভদ্রর সঙ্গে এদের 4-5 জনকে ডেকে নিয়ে এদের ডেপুটেশন পর্যন্ত নিয়েছে, কথা বলেছে। তারপরেও যখন শিক্ষামন্ত্রী ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছেন, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে একদম সাজানো স্ক্রিপ্ট নাটক করে শিক্ষামন্ত্রীকে খুনের চক করে কালকে এই অরাজকতা করেছে। একটা রাজ্যের দল, যে দল সরকারে রয়েছে, এই রাজ্যে তাদের অধ্যাপক সংগঠন তাদের এডুকেশন মিনিস্টারের সঙ্গে রাজ্যেরই একটি ইউনিভার্সিটিতে মিটিং করছেন, আর সেই জায়গায় এই তাণ্ডব চালাচ্ছে এসএফআই এর মতো নিশ্চিহ্ন হয়ে যাওয়া কিছু কিছু দল। আজকে ভাবুন তো, যদি এই বামপন্থারা যে যে জায়গায় মিটিং করবে, সেই জায়গায় যদি তৃণমূলের বা জনতা গিয়ে এইভাবে ঢুকে পড়ে, তাহলে তারা কি আগামী দিনে সামলাতে পারবে সেটা ভেবে দেখতে হবে। এবং আমি তৃণমূলের যারা সকলে রয়েছে, এই যে কাজ দেখলো, সেই কাজ দেখে সজাগ থাকুন। এদেরকে সুযোগ দেওয়ার থেকে দুধ কলা দিয়ে কালসাপ পোষা, এটা কিন্তু যথেষ্ট ভালো কাজ হবে। কিছু কিছু জিনিসের কোনো ওষুধ হয় না, কোনো সহানুভূতি হয় না। ক্যান্সারের ওষুধ একমাত্র সেই জায়গাটাকে বাদ দিয়ে দেওয়া ছাড়া ক্যান্সার কিন্তু নির্মূল হয় না। সেরকম কিছু কিছু এইরকম দল রয়েছে, যাদেরকে আপনি যত সহানুভূতি দেখাবেন, তত তারা মাথায় উঠে নাচবে। তাই সজাগ থাকুন এবং সহানুভূতি যেখানে দেখানোর সেখানে দেখান, যেখানে দেখানোর নয় সেখানে সবসময় রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে কিন্তু কাজ হয় না, কখনো কখনো ডিজেও বাজাতে হয়। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং গতকালের ঘটনাকে ধিক্কার জানিয়ে আমি আবার বলছি, এই সমস্ত সংগঠনকে ভারতবর্ষ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া জনসাধারণের একেবারে উচিত এবং ভারতবর্ষের সরকারের এই সমস্ত দলকে আইন এনে ব্যান্ড করে দেওয়া উচিত। এটাই আমার দাবি থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন, ভিডিওটাকে রাজ্যের কোনায় কোনায় ছড়ান এবং সকলের কাছে এই তথ্য পৌঁছে দিন, এটাই আমার আবেদন থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।